হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। গীতাকে ফোন করে স্বস্তিক জানায় যে তুমি আমার জীবনটা এরকম করে বাজি রাখলে, তুমি আমার হাতটা ছেড়ে দিও না গীতা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও আপনাকে ভালোবাসি স্বস্তিক বাবু। তাহলে এই বাজিটা তুমি কেন রাখলে? তুমি সই করে দিলে ডিভোর্স পেপারে। একটা কেস জিতবে বলে তুমি এত বড় একটা ষড়যন্ত্রের শিকার হলে। আপনি আশীর্বাদ করবেন যেন আমি ঠিকভাবে সব কিছু সামলে উঠতে পারি। গীতা, তুমি হাত ছিল না, তাহলে ওই বিষ্ণুদেব বলেছে যে তোমার হাত শক্ত করে ধরে নেবে, সেটা আমি কখনো মানতে পারবো না। এই বলে ফোন রেখে দেয়। গীতা ওদিকে একটা বাচ্চা ছেলে যাকে নিয়ে কেসটা চলছে তার খোঁজ পেয়ে যায়। সে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে আজকে নদীর বিয়ে, তাও আবার ভজন মিত্তিরের সাথে। আর সেখানে ভজন মিত্তির জামাই বেশে চলে যায়। গিয়ে তার বাবা বলে, কি ব্যাপার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তবে বিয়ের এখন একটু ব্যবস্থা করুন, আর দেরি করা চলবে না। এত কিসের তাগদা? এখন তো লগ্ন শুরু হয়েছে, সব কিছু সময় মতো হয়ে যাবে। তখনই দেখতে পারো মৈত্রীকে। এই মহিলাকে আমি যদি জানতাম যে আমাদের হবু জামাইয়ের সঙ্গে এই মহিলার সম্পর্ক রয়েছে, তাহলে কোনোদিনও আমাদের বাড়ির মেয়ে বিয়ের ব্যবস্থা করতাম না। মা ছাড়ো তো, আমরা এখন গিয়ে বিয়েটার ব্যবস্থা করি। ভালো করে করবেন, এখানে প্রেস মিডিয়া সবাই উপস্থিত বিয়েটা দেখবে বলে। তাই আপনাদের একটা সিদ্ধান্ত সব কিছু পাল্টে দিতে পারে। আর তখনই চলে যায় ঠাম্মির ভেতরে। নদী একদম বউ বেশে প্রস্তুত হয়ে রয়েছে সাজগোজ করে। আর তখনই সেখানে গিয়ে উপস্থিত হয়, পিঁড়ি ধরে মেয়েকে ডাকা হয় এবং মেয়ে উঠবে। কিন্তু নদীর কাছে পৌঁছে যায় বিষ্ণুদেব। সে গিয়ে নদীর সামনে যখন দাঁড়ায়, সে অবাক হয়ে যায়। বিষ্ণু একদম বর বেশে সাজগোজ করে নদীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলে যে, কি ব্যাপার, এত বছর তুমি আমাকে ভালোবাসলে, আর আজকে তুমি বাবা ঠাম্মির কথা শুনে গুটি গুটি পায়ে ভালো মেয়ে হয়ে অন্য একটা লোককে বিয়ে করছো? সেটা তো হবে না নদী। বিষ্ণু, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এখান থেকে চলে যাও। কারণ বুঝতে কেন পারছো না তোমার সঙ্গে গীতার সম্পর্ক? তুমি তো আমাকে ভালোবাসো না, তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। তাহলে আমি কেন তোমাকে ভালোবেসে বিয়েটা করতে চেয়েছিলাম? তো সেসব কথা বাদ দাও, বিয়ের শুরু হয়ে যাবে, তুমি চলে যাও। তখনই নদী বিয়ের পিঁড়িতে বসবে ভেবে সামনে এগিয়ে যায়, কিন্তু বিষ্ণুদেব নদীর হাত টেনে ধরে, কোনোভাবে সেটা ছাড়ে না। মৈত্রী এবং বিয়ের মণ্ডপে অপেক্ষা করছে। কোনোভাবেই এই বিয়েটা একবার যদি হয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে গীতা এবং বিষ্ণুর অবৈধ সম্পর্কের কারণে আজকে নদী ভালোবেসে বিয়ে করতে অন্য কাউকে বাধ্য হলো। আর তখনই এই সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরেছিল বিষ্ণুদেব। তাই সে হাত ধরে নদীকে বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসে। আর প্রেস মিডিয়া সবাই ছবি তুলতে শুরু করে। বলে যে, কি ব্যাপার, নদীর সঙ্গে আমার আগে থেকে সম্পর্ক ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, আমার বাগদত্তা ছিল, বহু বছর আমরা চুটিয়ে প্রেম করেছি, আর আজকে এই মণ্ডপে নদীর সঙ্গে আমার বিয়ে হবে। তখনই ভজনমতির কলা ধরে ফেলে আর বলে, এসব কোনো কিছুই হবে না, তুমি এখান থেকে চলে যাও বিষ্ণুদেব। না, যাব না, সেটার জন্য তো আসেনি। আর আমি তো বুঝতে পেরেছি কি নোংরা পরিকল্পনা করেছিলে তুমি। নদীর সঙ্গে নিজে বিয়ে করে আরও কুৎসা রটাতে গীতার নামে। প্রতিনিয়ত গীতার অপমান হচ্ছে, ওর মান সম্মান হানি হচ্ছে, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। এই বলে বসে পড়ে। এরপরে সেখানেই যজ্ঞ জ্বালিয়ে দেয় আর বিয়ের সমস্ত কিছু সেখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। নদীর হাত ধরে ফেলে আর বলে যে, চলো। কোথায়? সাত পাকে ঘোরার জন্য নদীকে ইনসিস্ট করে। নদী যেতে না চাইলেও কান্না করছে। তখন বিষ্ণুদেব হাত ধরে নিয়ে যায় আর বলে, দেখো, তোমার জন্য আমি কোনোভাবেই গীতার অসম্মান হতে দেব না। গীতাকে অপমানিত কেউ করবে, সেটা কী করে মেনে নেব আমি? বিষ্ণু, এসব কী বলছো তুমি? হ্যাঁ, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে বিয়ে করব। কোনোভাবেই কথা শুনছে না বিষ্ণুদেব। তখনই পরিবারের কে কী করবে বুঝতে পারে না। নদীর বাবা বলে, এখন আমাকে পুলিশে খবর দিতে হবে। কী করবে? অ্যাডাল্ট মেয়ে, বিয়ে যদি হয়ে যায় আমরা কেউ আটকাতে পারবো না। কী হবে এবার? মৈত্রী কী করবে বুঝে উঠতে পারছে না। এই বিয়েটা ক্যান্সেল হতে বসেছে, কিন্তু সে জানে গীতা এখানে আসবে। এমনকি বিষ্ণুদেবের সমস্ত কিছু আজকে এখানেই শেষ হয়ে যাবে। তাই সে চুপচাপ বসে আছে। এদিকে গীতা খবর পেয়ে যায়। সাত পাক ঘোরার পরে যখন নদী সিঁড়িতে সিঁদুর দিতে যাবে, তখনই গীতা সেখানে উপস্থিত। বলে, কি করছেন কি আপনি? দেখুন, আপনার নামে কুৎসা রয়েছে, তাই আমি নদীকে বিয়ে করছি বাধ্য হয়ে। এসব কী কথাবার্তা? আপনি একটা মেয়েকে ভালোই বাঁচতে পারলেন না, তাকে বিয়ে করে তার জীবন নষ্ট করার কোনো অধিকার তো আপনার নেই। আর দেখুন, এই কেসটা জেতা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি আমার জীবনে সব কিছু বাজি রেখেছি, তাই বলছি। আপনাকে চিন্তা করতে হবে না, এই কেসটা আমি জিতবই যেভাবেই হোক। তাই আপনি এইসব করা বন্ধ করুন। আজকে আপনার বিয়ে ছিল না,
ভজন মিত্রের বিয়ে, তাহলে কেন আপনি এখানে এসে ব্যাগরা দিচ্ছেন বলুন তো? কোনোভাবেই কোনো উত্তর পায় না। নদীর স্মৃতিতে সিঁদুর দেবে বলে মরিয়া হয়ে উঠেছে বিষ্ণুদেব। আর তখনই স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ করে গীতা সেটা সরিয়ে ফেলে আর কষে একটা চর বসায়। নদী জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো বিষ্ণু? তুমি যদি সেটা করো তাহলে আমি স্বইচ্ছে সবার সামনে চিৎকার করে বলবো আমিও তোমাকে ভালোবাসি, এই বিয়েটা করতে চাই। আর তা না হলে আমি কিসের ভিত্তিতে তোমাকে বিয়ে করব? ঠিকই তো। আপনি কেন নদীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? একটা মেয়ে হয়ে আমি সেটা বরদাস্ত করব না। আর এই কেসের জন্য আপনাকে কোনো রকম এইসব কাজকর্ম করতে হবে না। আমি জানি এখানে একটা অনেক বড় চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের জালে আমি ফেসে গেছি, এমনকি সবাই। কিন্তু তারপরেও আমি এখান থেকে বেরিয়ে আসবো। 15টা দিন সময় দিন। এতটুকুই আপনার ধৈর্য মানছে না বিষ্ণুদেব? বিষ্ণুকে চর মারার পর সে অবাক হয়ে যায়। গীতাকে বলে, আপনি এসব কী করছেন? দেখুন, আপনার সঙ্গে আমার কেসের সম্পর্ক, ক্লায়েন্টের সম্পর্ক। আপনার সঙ্গে আমার এই কেসটা জেতা হয়ে গেলে সম্পর্ক শেষ। সেটাই কেস জিতিয়ে আমি সবাইকে বুঝিয়ে দেবো যে গীতা কারো সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায় না, শুধু ক্লায়েন্টের সম্পর্ক আপনার সাথে। তখন দেখবো অনেকের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আর দেখুন, আপনি এইসব কার্যকলাপ করা বন্ধ করুন, এটা তো আরও বেশি বদনাম হচ্ছে। প্রেস মিডিয়ায় সবাই এখানে রয়েছে, তারা কি ভাবছে বলুন তো? এই বলে গীতা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় অনুরোধ করে ঠাম্মিকে, বলে, দেখুন, আপনার নাতনি লগ্নভ্রষ্টা হোক, তাও এই ভজন মিত্রের সঙ্গে আপনি বিয়ে দেবেন না। তাহলে তার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। কারণ ভজন মিত্র খুব খারাপ একটা মানুষ, ছককষা মানুষ। সে আপনার নাতনির লগ্নভ্রষ্টা হলেও পরবর্তীতে ভালো কিছু পাবে, কিন্তু একবার জীবনে ভজনের সঙ্গে জড়িয়ে গেলে কখনো কিছু পেতে পারে না। তাই আপনাকে সাবধান করছি। আপনি তো বড়, আপনি তো ঠাম্মি, তাই এই সব কিছু আপনি দেখুন। আমি আমার জীবনে সমস্ত কিছু বাজি রেখেছি এই কেসটার জন্য, আর আমি সেটা লড়াই করে জিতবো। আমাকে 15টা দিন সময় দিন, এরপরে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনার নাতনিকে এই কষ্টটা নয় সহ্য করতে হবে। আমার সঙ্গে আসা কলঙ্ক সবটা আমি মুছে দেবো। কেউ এই সব কিছু নিয়ে কিছুই বলতে পারবে না। আর বিষ্ণুদেব অনেক ভালো একজন মানুষ, সেখান থেকে তাকে সমস্ত কিছু আমি কলঙ্ক মুছে দেব। এই বলে গীতা বেরিয়ে যায়। মৈত্রী কী করবে বুঝতে পারে না। তার ভাড়া করা গুন্ডাদের ইশারা করে মৈত্রীর পিছু পিছু তারাও সেখান থেকে কেটে পড়ে। ভজন মিত্তির বলে, কোথায় গেল নদী? ওকে ডাকুন। বিয়েটা হবে না? না, এই বিয়ে হবে না। কি বলছেন কি? হ্যাঁ, আমার নাতনি লগ্নভ্রষ্টা হলেও তোমার মতো ছেলের সঙ্গে ভজন মিত্তির আমি বিয়ে দেব না। আর গীতা যেটা বলেছে একদম ঠিক বলেছে। জীবনে এক রাতের ভুল সারা জীবন বয়ে বেড়ানোর থেকে এক রাতকে ভুলে যাওয়াই ভালো। নদী বিষ্ণুদেবকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো বিষ্ণু? তুমি একবার শুধু বলো যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আই লাভ ইউ, তাহলেই আমি তোমাকে এক্ষুনি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমি মানছি যে বাবা ঠাম্মির চাপে পড়ে আমি এগুলো করেছি, কিন্তু এখন তো তুমি আমার কাছে এসে নিজেই ধরা দিয়েছো, তাহলে কেন তুমি বলতে পারছো না? বিষ্ণু বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে শুধু এই জন্যই বিয়ে করতে চাই যে গীতার মাথায় অনেক কলঙ্ক, সেগুলো মুছে দেওয়ার জন্য। ওর জীবনটা আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না। ওর বিরুদ্ধে যে কুৎসা সমাজে উঠছে সেগুলোর পেছনে মৈত্রীর হাত রয়েছে, আমি খুব ভালো করে জানি। আর মৈত্রী ভাবে যে গীতাকে যতটা চিনেছে ঠিক সেটাই সে। এসে নদীর জীবনটা কী করে বাঁচিয়ে নিল। আর নদী নিজেকে আর সামলাতে পারছে না। যে মানুষটাকে এতটা ভালোবেসেছে সে আজ অন্য কারো হাত ধরার জন্য শক্ত করে উঠে পড়ে লেগেছে। তাই নদী ভুল ধারণা মনের মধ্যে পুষে রেখেছে। বিষ্ণুদেব বারবার বলে যে তুমি এটাই তো ভাবো গীতার সঙ্গে আমার সবৈধ সম্পর্ক। গীতাকে আমি ভালোবাসি, ওর হাত শক্ত করে ধরতে চাই, আর যার কারণেই তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো। কিন্তু এটা তো আমি হতে দেবো না। এত বড় অসম্মান কী করে মেনে নেব? নদী সেই সমস্ত কষ্ট বুকে চাপা রেখে নিজের ঘরে চলে যায়। বিষ্ণুদেবকে এতগুলো ভালোবাসার ফল এইভাবে পাবে ভাবতে পারেনি। আজকে নদীর বাবাও বুঝতে পারে নিজের ভুলটা, যে নিজে একটা চক্রান্তের জালে জড়িয়ে নিজের একমাত্র মেয়ের এরকম করে বিয়ে দিতে গিয়ে আজকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হলো। একটা বাজি হেরে গেল, আর এই বাজি না হারলে নদীর জীবনটা যে শেষ হয়ে যেত সেটা ঠাম্মি খুব ভালো করে বুঝতে পেরেছেন। কী হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? বিষ্ণু নদীর হাত ধরে 7 পাকে ঘুরল। সিঁড়িতে সিঁদুর পরানোর মুহূর্তে গীতা থাপ্পড় মারল। আজকে গীতা যেভাবে নদীর জীবনটা বাঁচিয়েছে, কোনোভাবেই গীতার অবদান বিষ্ণুদেব ভুলতে পারবে না। বিষ্ণুদেব সবসময় ভাবে যে গীতা একটা বটবৃক্ষ ছায়ার মতো, যে সবসময় তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু সেই গীতার হাতে আজকে থাপ্পড় খেয়ে বিষ্ণুদেবও বুঝলো যে না, গীতা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। গীতা তার স্বামী স্বস্তিককে খুব ভালোবাসে, তাই এই বাজিটা তাকে জিততেই হবে। যেভাবেই হোক এই কেসটা জিতে সবাইকে প্রমাণ করে দেবে যে গীতা আর যাই হোক স্বস্তিকের থেকে অন্য কাউকে ভালোবাসতে পারে না। স্বস্তিকের জায়গা অন্য কাউকে গীতা দেবে না। গীতা এখনও হাত ধরে আছে স্বস্তিকের।
কোনোভাবে সেই হাত সে ছাড়েনি। এরপরে কি ঘটবে? গীতা কি আদৌ পারবে একলা নিজেকে প্রমাণ করতে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।